তারা সুপারস্টার, ধরাছোঁয়ার বাইরে দূর আকাশে তাদের অবস্থান। তাই তো প্রিয় তারকাদের ঘিরে মানুষের নানা কৌতূহল, আর এই কৌতূহলকে সামনে রেখেই জনপ্রিয় তারকাদের যাপিত জীবন, জানা অজানা অনেক কথা নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। আজ আমাদের অতিথি আরমান পারভেজ মুরাদ। ছোট বড় উভয় পর্দাতেই দারুণ জনপ্রিয় এই অভিনয় শিল্পীর শুটিং আজ ঢাকার বাইরে নবাবগঞ্জে। তাই ভোর সকালেই সবকিছু গুছিয়ে তাকে যেতে হচ্ছে সেখানে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী জন্মগ্রহণ করেন 1973 সালে রাজশাহীর সাগরপাড়ায়। তার বাবা আব্দুল কুদ্দুস, মা সাহেরা বেগম। 9 ভাই বোনের মধ্যে সপ্তম আরমান পারভেজ মুরাদ। শৈশবে তিনি তার বাবাকে হারান। আরমান পারভেজ মুরাদ ঢাকা ও তার আশেপাশে শুটিং হলে নিজের গাড়িতে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু আজ বাংলা টিভির বিশেষ অনুরোধে তিনি যাচ্ছেন আমাদের গাড়িতে। ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী হেরিনু। আমার বাবা আব্দুল কুদ্দুস, উনি খুবই স্বপ্ন দেখেছিলেন যে আমি যেন পুত্র সন্তান হয়ে জন্মাই, কারণ আমার আগে আমার 3 ভাই ছিলেন। আমি যদি 4 নম্বর সন্তান হয়ে জন্মাই, তাহলে উনি যখন মারা যাবেন তখন তার লাশের খাটিয়াটা আমরা 4 ভাই ধরে নিয়ে গিয়ে তাকে দাফন করব। এই ছিল তার স্বপ্ন। প্রথম স্কুলে যাই হলো সাবিত্রী স্কুল, মেয়েদের ছেলেদের একসাথে। তো ওখানে অল্প কিছুদিন পড়ার সুযোগ পাই। তারপরে আমরা আমাদের একটা বাড়ি বিক্রি হয়ে যায়, দিয়ে আবার নতুন আরেকটা পাড়ায় আমরা যাই, সেখানে গিয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সাগরপাড়ে আমাদের যে বাড়িটা ছিল পুকুরের পাড়ে, বিশাল জায়গা নিয়ে বাড়িটা, এবং বাড়ির ভেতরে নিম গাছ, বাড়ির পেছনে রান্নাঘরের পেছনে জায়গাটার পুকুরের আগে পর্যন্ত কলার বাগান। পুকুর আর বাড়ি কাছাকাছি হলে যা হয়, ড্রাইভ মেরে পুকুরে গিয়ে পড়লাম। তো এরকম একদিন আমি ড্রাইভ মারতে গিয়ে নিচে পড়ে আমার মাথা ফেটে গিয়েছিল পাথরে। এরকম ছোটোবেলা থেকেই আর কি অনেক দুরন্তপনা ছিল আমার। অনেকবার এরকম কাটাকাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে, হাত টাত ভেঙে গেছে। আরমান পারভেজ মুরাদের ছিল বর্ণাঢ্য শৈশব জীবন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খেলাধুলায় বিশেষ পারদর্শী। ক্রিকেট, ফুটবল, ভলিবল ছিল তার প্রিয় খেলা। ভলিবলে তিনি বিভাগীয় পর্যায়েও খেলেছেন। শৈশবের কথা শুনতে শুনতে আমরা চলে এলাম নবাবগঞ্জ। শুটিং আউটডোরে হওয়ার কারণে রেস্ট হাউসে প্রথম থামলেন তিনি। পোশাক পরিবর্তন করে চরিত্রের পোশাক পরে এবার তিনি চলেছেন ইদ্রিস হায়দার পরিচালিত নীল ফড়িং চলচ্চিত্রের শুটিংয়ে। আরমান পারভেজ মুরাদের শুটিং শুরু হবে একটু পরে, তাই মেকআপের আগে ক্ষণিক বিশ্রাম। আমার পরিবারের অভিনয়ের প্রতি কেউ আকৃষ্ট ছিল না সেভাবে, কিন্তু একটা কালচার ছিল। আমার বড় বোন এবং মেজ বোন নৃত্য করতেন, নাচের শিক্ষক আসতো বাসায়, এবং তারা স্কুলে কলেজে প্রোগ্রাম করেছে এবং আমি দেখতে গিয়েছিলাম ছোটোবেলায়, খুব ছোটোবেলায়। অভিনয়ের প্রতি আমার মনোযোগটা আসলো যে আমাকে যে একটা কিছু করতে হবে। সেখান থেকেই আসলে ওই আমিরুজ্জামান, তার প্রতি আমি চিরকৃতজ্ঞ, ডাক্তার মুকুল, আফজলুর রহমান সিদ্দিকী, ডাক্তার মুকুল ভাই এবং মামুন ভাই, ওনারা আসলে অনেক আমাদেরকে তৈরি করার পেছনে অবদান রেখেছেন। আমি একাধারে যখন ক্লাস 10-এ পড়ি তখন 5টা আইটেমে পারফর্ম করি। ব্রেক ডান্স, গম্ভীরা, যেটা রাজশাহীর ঐতিহ্যবাহী, আমি নাতি সেজেছিলাম এবং খুবই মজার ছিল জিনিসটা, যে নানা হে কোনটা গেলি, এই খুঁজতে খুঁজতে অডিয়েন্সের মধ্যে দিয়ে স্টেজে উঠে আসা। তো তখন থেকে আসলে স্টেজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, মতিহার চত্বর, প্যারিস রোড, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঐশ্বর্যমণ্ডিত হয়ে আছে রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয় এত মজার স্মৃতি আছে, এত ঘটনা আছে,
যে বলে শেষ করা যাবে না। ডিপার্টমেন্ট যেখানে বায়োকেমিস্ট্রি কোনোদিন কোনো খেলায় পার্টিসিপেটই করেনি, কিন্তু আমি জয়েন করার পরে আমরা প্রত্যেকটা ইভেন্টে জয়েন করতাম এবং বাস্কেটবলের টিমও আমরা করে ফেলেছিলাম, ব্যাডমিন্টন সব কিছুতেই পার্টিসিপেট করতাম এবং বায়োকেমিস্ট্রিকে রিপ্রেজেন্ট করতাম। আমি যখন থার্ড ইয়ারে উঠলাম তখন রাঁচি বিশ্ববিদ্যালয়ে পড়তেন শাম সুমন, আপন আহসান, ওনারা শননের বেশ ভালো আবৃত্তিকার, ওনারা এখনও খুবই প্রমিনেন্ট। ওনারা চলে যাওয়ার পরে শননে এক ধরনের একটা শূন্যতা দেখা দিয়েছিল। সে সময়ে হাসান আজিল হক স্যার আমার পিতৃতুল্য, উনি আমাকে বলেন আমি তার পুত্রের মতো। আর কবি মোহাম্মদ কামাল, ওনাদের দুজনের কথাই আমি শননে জয়েন করলাম। কেরিয়ার প্ল্যান ছিল আসলে তখন তো অলরেডি কিছু একটা করতে হবে, তো বায়োকেমিস্ট্রি পড়ার পেছনে তো রবি ভাইয়ের এক ধরনের অনুপ্রেরণা ছিল। তো আমি তখন বায়োকেমিস্ট্রির কী জায়গায় অপরচুনিটি আছে সেগুলো আমি দেখলাম যে বায়োকেমিস্ট্রি খুব পটেনশিয়াল একটা সাবজেক্ট, এবং আমি যদি দেশের বাইরে চলে যাই তাহলে অনেক বেশি সম্মান এবং অর্থ এবং অনেক স্কোপ আছে অনেক কিছু করার। বিদেশ যাওয়ার একসময় প্ল্যান ছিল, যেহেতু ভাইয়া আমেরিকায় ছিলেন, তো সেই জন্য একটা আশা ছিল ভেতরে। কিন্তু আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে, একটা রেসপন্সিবিলিটি থাকার কারণে আমি তখন আর বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। স্কুলের আরেকটি ঘটনা বলতে যাচ্ছি যে কাবসের একটা ক্যাম্প হচ্ছে ঢাকায়, একটা ন্যাশনাল ক্যাম্প হবে। তো ক্যাম্প হলো 3 দিন ধরে, এবং ক্যাম্প ফায়ার যেদিন হবে সেদিন রাত্রেবেলা আমি ডান্স করলাম। তো ডান্স করার পরে প্রচুর ছেলেমেয়েরা আমাকে উইশ করলো, এবং রাত্রেবেলা মেয়েরা যে বিল্ডিংয়ে ছিল মহিলা কলেজের, সেই বিল্ডিংয়ে গিয়ে ওরা কেউ ঘুমায়নি, ওরা সারা রাত আমার এই নাচ নিয়ে মজা করেছে। এবং সকাল যখন হয়েছে 1 জানুয়ারি, যেহেতু হ্যাপি নিউ ইয়ার, সেহেতু অনেক কার্ড আমি উপহার হিসেবে পেলাম, এবং একজন আমাকে প্রেমের প্রস্তাব করে বসলেন, এবং উনি আমাকে একটা কার্ড দিলেন, এখানে সরাসরি লেখা আই লাভ ইউ। আমার যে এখন স্ত্রী, তার সাথে আমার সম্পর্ক, তাকে আমার ক্লাস 10 থেকেই ভালো লাগা শুরু হয়। আমাদের বিয়ে তো 22 বছর হয়ে গেছে। আর সম্পর্ক প্রেম বলতে, আমি তখন ক্লাস 8-এ পড়ি আর ও ক্লাস 10-এ পড়ে। ওর ছোট বোন আমার বান্ধবী ছিল, সেক্ষেত্রে আমাদের দেখা হয়েছিল। তা আমাদের যেখানে থিয়েটার ছিল, সেই থিয়েটারের পাশেই তাদের বাড়ি ছিল আর কি। আমি ওর বাড়ির সামনে দিয়ে একটা পুকুর ছিল, পুকুরের সামনে একটা রাস্তা, সেই রাস্তায় সাইকেল চালাতাম। যখন সে ছাদে আসতো বা সিঁড়িতে দাঁড়াতো, বিকেলবেলায় আমি সাইকেল চালিয়ে চলে যেতাম, এবং সে ওখানে হয়তো এক নজর দেখলাম আমরা। পরবর্তী সময়ে তো চিঠি লেনদেন শুরু হলো, পোস্ট করে তার বাসায় চিঠি যেত আমার। ও অনেক সুন্দর চিঠি লিখতো, অনেক সুন্দর করে চিঠি লিখতো। এমনি কবিতা আবৃত্তি ভালো করে, তো ছন্দ দিয়ে সুন্দর করে চিঠি লিখতো। চিঠিগুলো পড়তে আমার খুব ভালো লাগতো। শুটিংয়ের ডাক আসে, শুরু হয় মেকআপ। নীল ফড়িং চলচ্চিত্রের মেকআপ ম্যান জন। দীর্ঘদিন ধরে তিনি আরমান পারভেজ মুরাদের সাথে কাজ করে আসছেন। আজ এই সেটে দেখা হয়ে যায় তার সাথে। ক্রমশ বদলে যেতে থাকে আরমান পারভেজ মুরাদ, হয়ে উঠতে থাকে নীল ফড়িংয়ের চরিত্র। শুরু হয় শুটিং। কেন ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তো তাই, তবু ভালোবাসি, তবু ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক। তো ভালোবাসাটা আসলে একটা জীবনের একমাত্র পুঁজি, একমাত্র শক্তি, একমাত্র সম্পদ। তো সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা দুজনা চলতি হাওয়ার পন্থী। রাঁচি শহরে আমরা ছিলাম বেস্ট জুটি, এবং মোটামুটি অনেক দিনের প্রেম আমাদের, তারপরে বিয়ে। 23 বছর এখন আমরা বহমান, চলমান, এবং আমার 2টো সন্তান। আমাদের বিয়ের 5 বছর পরে সন্তান হয়েছে আমাদের, তাওসিফ পারভেজ দিজা, ও এখন ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে। খুবই লক্ষ্মী একটা ছেলে আমাদের। আরেকটা সন্তান হচ্ছে মুগদুম আরমান, প্রায় 9 বছর পরে
জনসংখ্যা বেড়ে যাবে ভয়ে সন্তানের না হচ্ছিল না। আসলে আমার সন্তানের আর কেউ শেয়ার করবার ছিল না, যার জন্য আমরা একটা পুত্র সন্তান লাভ করলাম, মুগ্ধ মারমান। যখন জীবনটা শুরু করলাম, ইউনিট্রেড লিমিটেডে চাকরি করি, অ্যাডভার্টাইজিং জব, ক্রিয়েটিভ কনসেপ্ট, কপি লিখতে হবে, আইডিয়া বের করতে হবে, এই যে কাজের মধ্যে বুঁদ হয়ে থাকা, এবং তারপরে আবার ভয়েসে কাজ, অভিনয়, তারপরে পরিবার। তখন আসলে আমি আমার বড় ছেলেটার সময়ে আমি একদমই সময় দিতে পারিনি। আমার বড় ছেলেটাকে এইভাবে বড় হতে দেখেছি বিছানায়। আমি যখন ফিরেছি তখন সে ঘুমিয়ে পড়েছে, আমি যখন সকালবেলা বেরিয়েছি হয় স্কুলে, না হলে সে ঘুমিয়ে আছে। তো ওই সময়ে মাঝে মধ্যে আমার বউ খুবই আমার উপর রাগ করতো, অভিমান করতো এবং কষ্ট পেত, এবং আমাকে নানা হয়তো কথা বলতো সহ্য করতে না পেরে। আর আমার খুব দুঃখ হয় যে হয়তো আমার অনেক কিছুই তাদের জন্য করতে ইচ্ছে করে, অনেক কিছু কিনতে ইচ্ছে করে, অনেক ঘুরতে নিয়ে যেতে ইচ্ছে করে, অনেক রকম ইচ্ছেগুলো হয়তো হয়ে ওঠে না। এখন সেটা তো কিছু করবার নাই, হয়তো প্রকৃতি আমাকে এভাবেই নির্ধারণ করে দিয়েছে। আরমান পারভেজ মুরাদের পেশাদারি অভিনয় শুরু হয় 1998 সাল থেকে। তিনি থিয়েটার করতেন। রাজশাহীর সংস্কৃতির সঙ্গে তিনি টানা 9 বছর কাজ করেন। তারপর ঢাকায় এসে 1997 সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন। 1998 সালে তিনি থিয়েটার আরামবাগে যুক্ত হন। এই সময় তিনি আগারগাঁও রেডিও স্টেশন সহ বিভিন্ন বিজ্ঞাপনে ভয়েসের কাজ করেন। 1999 সাল থেকে তিনি ইউনিটেড লিমিটেডে ক্রেডিট কপিরেটর হিসেবে কর্মজীবন শুরু করেন। 2000 সালে কায়েস চৌধুরীর চোরসুরবন নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক ঘটে, কিন্তু ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ওহিদুজ্জামান ডায়মন্ডের নিশীথে নোঙ্গর নাটকটি দিয়ে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার চলচ্চিত্র যাত্রা শুরু হয় মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর দিয়ে। চলচ্চিত্র তিনি একইভাবে সফলতা অর্জন করেন। ডিউরেশন ছোট বড় কোনো ব্যাপার নয়, চরিত্রের গভীরতা কতটুকু, চরিত্রের ওই গল্পে প্রয়োজনীয়তা কতটুকু, সেটা আমার কাছে খুবই বেশি করে টানে। আমি আসলে ঘানির বজলু থেকে বেরোতে আমার অনেক সময় লেগেছে। তারপরে মেটামরফোসিসের একটা সাইকিয়াট্রিস্টে অভিনয় করেছিলাম, সেটা থেকে এরকম অনেক চরিত্র আসলে যে আমার মাথায়, যেমন ওসমান, জোকের ওসমান, আমি ওই বৈঠা মারার দৃশ্য জীবনে ভুলব না। যে এখন একটা চরিত্র নির্মাণ করতে আমার একদম সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কিন্তু যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক সময় লাগতো, এবং আসলে হতোও না, এবং অনেক ধরনের লিমিটেশন কাজ করতো, বুঝতাম না অনেক কিছু। এখন একটা পরিপূর্ণ অভিনেতা হওয়ার জন্য আমি যে বলছিলাম যে লার্নিং অ্যান্ড রিলার্নিং, আমি একটা চরিত্রকে ভাবছি যে এইভাবে ডায়লগ বললে কেমন হয়, ওইভাবে প্র্যাকটিস করলাম, করে ভুলে গেলাম। তারপরের দিন আবার ওই লাইনটাকে আরেকভাবে পড়ার চেষ্টা করলাম, পড়ে ভুলে গেলাম। তারপরে ক্যামেরার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি কি বললাম আমি জানি না, সেটা রেকর্ড হয়ে যায়, কারণ সেটা হয় খুবই স্বকীয়, খুবই ট্রুথফুল। শুটিং করতে এসেছি জজবাড়ি, নবাবগঞ্জে, ইদ্রিস হায়দারের শুটিং। ঝড় বৃষ্টি শুরু হলো। তারপরে ঝড় বৃষ্টির পরে যখন শান্ত পরিবেশ, তখন আমি একা একা জজবাড়ির ছাদে উঠে আমি আল্লাহ তাআলাকে বলছি যে আমি এত কিছু করলাম, এত সততার সাথে অভিনয় করলাম, আমার প্রাপ্তি কি, আমি কি পেলাম? আমি তো কিছুই পেলাম না।
তুমি নাই, সৃষ্টিকর্তা বলে কিছু নাই, এইরকম অভিমানের কথা বলতে থাকলাম। জর্জবাড়ি তখন আজান হবে, অন্ধকার হয়ে আসছে, হঠাৎ করে আমার মোবাইলে ফোন এলো কাজী মোর্শেদের। তা আমি ওই মন খারাপের মধ্যে কাজী মোর্শেদের ফোন ধরে আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাকে প্রথমেই উনি বললেন যে তুমি আলহামদুলিল্লাহ বলো। আমি বললাম শুকুর আলহামদুলিল্লাহ। উনি বললেন 3 বার বলো। আমি 3 বার বললাম শুকুর আলহামদুলিল্লাহ। তারপরে উনি বললেন যে ঘানি চলচ্চিত্রে আমি প্রধান চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ওই মায়াটার নাম কি রে? ময়না। পাখির নামে নাম। তুই চুপ কর। হঠাৎ করে এমন কি হলো যে বিয়ার লেগে তারা হুড়া লেগে গেল? ওর বাপে অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করছে। ওইখানে বিয়ে হইলে অসুবিধাটা কি? অসুবিধা একটাই, বিয়ার আগেই গলায় দড়ি দেব। সত্যি কথা যে মানুষের যে এত ভালোবাসা, অভিনয় না করলে মনে হয় এই ভালোবাসাটা পেতাম না। এবং নিঃস্বার্থ ভালোবাসা, যেখানেই যাই দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় মানুষের যে ভালোবাসা, এই একটা ছবি তুলবে, একটু হাত ধরবে, একটু কথা বলবে, এটাতেই যেন তাদের কত আনন্দ। বিদেশে গেলে যেটা হয়, হয়তো রেস্টুরেন্টে বসে খাচ্ছি, বিল দিতে গিয়ে জানতে পারি বিল আরেকজন দিয়ে দিয়েছে। কে সেই মহানুভব? কে বিল দিল? কেন দিল? তাকিয়ে দেখি আমাদেরই বাংলাদেশের একজন বাঙালি ভাই যারা বিদেশে থাকে, তারা আমাদেরকে এতটুকু সেবা করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আমি যা কইলাম সেটা করবা কিন্তু। কি সমস্যা? কি সমস্যা সেটা তোকে বলতে হবে। মাঝে মাঝে তুমি এতগুলো করে টাকা এনে দিচ্ছ রাখো। রূপা, আমি তো কারো কাছ থেকে জোর করে টাকা নেই না। জীবনের এই পর্যায়ে এসে আমি যদি ভাবি, যদি পেছনে তাকাই, যদি দেখি কি পেলাম আর কি পেলাম না, তাহলে একটা কথাই বলবো, যা পেয়েছি তা অতুলনীয়। আর না পাওয়ার যে বেদনা, সে থাক না আমার বুকের গভীরে। প্রতি মুহূর্তেই তো মন ভাঙছে, প্রতি মুহূর্তেই তো আবার মনে আসা যাচ্ছে। দিনের আলো শেষে সন্ধ্যা নেমে আসে, শুরু হয় রাতের শুটিংয়ের প্রস্তুতি। আমরা এই গেল করতে করতেই জীবন পার করে ফেললাম। আমরা যদি ভাবি যে আমরা এখন ক্রান্তিকালের মধ্যে আছি, আমাদের অভিনয়ের মান, আমাদের গল্পের মান, আমাদের রিপ্রেজেন্টেশনের মান কমে গেছে, তাহলে আমি বলবো যে নদীর যেমন জোয়ার ভাটা থাকে, সেরকমই সব কিছু সময়েরও একটা জোয়ার ভাটা আছে। এখানে একটা যেহেতু বড় বিজনেসের একটা পরিধি তৈরি হয়েছে, তো সেখানে আসলে অনেক ধরনের স্রোতে ভাষা খড়কুটো আসবেই। কিন্তু যদি যোগ্যতা না থাকে, যদি নিজের মধ্যে সম্পদ না থাকে, যদি ওই কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে সে ওখানে থাকতে পারবে না। ঠিকই আবার জোয়ার ভাষায় ওই খড়কুটোগুলো ভেসে যাবে। পৃথিবীতে প্রিয় ব্যক্তিত্বের সীমা নাই, শেষ নাই। রবার্ট ব্রাসো থেকে শুরু করে ফিল্ম লাইন বলেন, কবি বলেন, দার্শনিক বলেন, সায়েন্টিস্ট বলেন, এরকম অনেক প্রিয় মানুষ আছে আমার জীবনে। প্রিয় শখ ঘুরে বেড়ানো, মানুষের সেবা করা, যে কোনো জিন্স পরতে ভালোবাসি, খুব ক্যাজুয়াল, সব খেলাই প্রিয়। আমার ছেলে হচ্ছে রোনালদো আর আমি হচ্ছে মেসি। প্রিয় বই বলতে কবিতার বই, রবীন্দ্রনাথ, উপন্যাস, অনেক প্রিয় বই আছে। আমি আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক, শহীদুল জহির, হাসান আইজুল হক, নাম বলে শেষ করা যাবে না। প্রিয় নাটক তো অনেক, শেষ নাই। জোক অনেক প্রিয়, আমার অনেক প্রিয় ফিল্ম আছে। এত ভালো ভালো সিনেমা হয় পৃথিবীতে। জহির রায়হান, খানাতা, ওদের সিনেমাগুলো এখনও দেখতে ভালো লাগে। রবার্ট ব্রাসো, গদার, টার্কোফস্কি, ট্রফু, ফাসবিন্দার, নাম বলে শেষ করা যাবে না। রবার্ট ব্রাসোর মুসেট, হুমায়ুন ফরিদ তো বটেই, আসাদ ভাই, আফজাল ভাই, আবুল খায়ের, গোলাম মুস্তফা, এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন, আনোয়ারা, ববিতা, আমি চোর না। আমি শোন না, আমি শোন না। শুটিং শেষ করেই আমি গাড়িতে উঠে একটা খুব হাই মিউজিক আমি দেই, হয়তো পিঙ্ক ফ্লয়েড, অথবা জিম মরিসন, অথবা বব মার্লে, অথবা
বব ডিলান। এই গান আমাকে এনার্জি দেয়। আমার সারা জীবনে জোছনার ছায়া